আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, পূর্ব রামপুরা হাই স্কুলের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি আজকে তোমাদেরকে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান 11 অধ্যায় নিয়ে আলোচনা করব। পূর্বে আমাদের দুটি ক্লাস আমরা করিয়েছিলাম এর উপর ভিত্তি করে। দেখো, গত ক্লাসে আমি তোমাদেরকে এই যে তুমি উৎপাদন ব্যয় করতে যাবে, সেই উৎপাদন ব্যয়ের যে অঙ্কের যে ধাপগুলো আসবে সেগুলো সম্পর্কে তোমাদেরকে অবশ্যই জানতে হবে। সেটা আমি তোমাদেরকে গত ক্লাসে শিখিয়েছিলাম। দেখো, তবু আমরা আরেকবার মুখস্থ করি। দেখো, যদি আমি অঙ্ক করতে চাই তাহলে তোমাদেরকে এই সূত্রগুলো অবশ্যই মুখস্থ করতে হবে, তাহলে তোমাদের জন্য অঙ্ক করাটা অনেক সহজ হবে। আসো, দেখো, প্রথমে অঙ্কের যে প্রথম ধাপ সেটা হচ্ছে মুখ্য ব্যয়। তাহলে মুখ্য ব্যয় কি? আমরা মুখ্য ব্যয় জানি। মুখ্য ব্যয় হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম বা মজুরি এবং প্রত্যক্ষ খরচ, এই তিনটা যোগ করে তুমি কি পেয়ে যাবে? মুখ্য ব্যয়। এরপর তোমার মুখ্য ব্যয় করে তোমাকে উৎপাদন ব্যয় বের করতে হবে। উৎপাদন ব্যয় বের করতে হলে তোমাকে জানতে হবে তুমি এখানে যে মুখ্য ব্যয় পেয়েছো সেই মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয় যোগ করলে তুমি কি পাবে? তুমি পেয়ে যাবে উৎপাদন ব্যয়। তোমাকে আরো একটি ধাপ মনে রাখতে হবে, সেটি হচ্ছে উৎপাদন ব্যয় রূপান্তর ব্যয় কিভাবে নির্ণয় করা হয়। রূপান্তর ব্যয় পণ্যটা যখন কাঁচামাল থেকে তৈরি পণ্যে রূপান্তর হয়, কিভাবে হয়? শ্রমিক কারখানায় সেই পণ্যকে রূপদান করে, অর্থাৎ প্রত্যক্ষ শ্রমের সাথে কারখানার উপরিব্যয় যোগ করলে তুমি পেয়ে যাবা রূপান্তর ব্যয়। এটা আসলে অঙ্কের ধাপের মধ্যে আসবে না, তবু তোমাকে জানতে হবে। তারপর দেখো, মোট ব্যয় কিভাবে নির্ণয় করবে। মোট ব্যয় হচ্ছে আমরা এখানে উৎপাদন ব্যয় পেয়েছিলাম, সেই উৎপাদন ব্যয়ের সাথে প্রশাসনিক বা অফিস এবং বিক্রয় বা বন্টন এই খরচগুলো যোগ করলে তুমি পেয়ে যাবে মোট ব্যয়। এখন আমরা যখন মোট ব্যয় নির্ণয় করি, মোট ব্যয় নির্ণয় করার পরে আমাদেরকে কি করতে হবে? বিক্রয় মূল্য নির্ণয় করতে হবে। এই যে মোট ব্যয় পেয়ে গেলাম, এই মোট ব্যয়ের সাথে কি করবে? মোট ব্যয়ের সাথে তোমার যে প্রতিষ্ঠানে যে প্রত্যাশিত লাভ করতে চায় সেই লাভ যোগ করবে। যোগ করলে কি বের হয়ে যাবে? টোটাল বিক্রয় মূল্য বের হয়ে যাবে। এইভাবে তুমি টোটাল বিক্রয় মূল্য, উৎপাদন ব্যয় বিবরণী যখন আমরা করতে যাব তখন তোমাকে অবশ্যই এই প্রতিষ্ঠানের পণ্যের বিক্রয় মূল্য নির্ণয় করতে হবে। এখন দেখো, আমরা যদি এই সূত্রগুলো বা এই ধাপগুলো যদি মনে রাখতে পারি তাহলে আমাদেরকে উৎপাদন ব্যয় অঙ্ক করা খুবই সহজ। তাহলে আসো, আমরা যদি উৎপাদন ব্যয় বিবরণী করতে চাই তাহলে আমাদেরকে কি কি শিখতে হবে এবং কোন ধাপে যেতে হবে। এখানে অবশ্যই তোমাদেরকে একটি ছক মুখস্থ করতে হবে। এই ছক মুখস্থ করতে হলে তোমাদের বইয়ে একটি ছক দেওয়া আছে, তবু তোমরা খাতা কলম বের করো এবং এই ছকটি লিখে নাও। লিখে নিলে তোমাদেরকে বোঝাতে সহজ হবে, তাহলে আমি তোমাদেরকে বুঝিয়ে পরবর্তীতে অঙ্ক করাবো। আসো, আমরা একটি ঘর কাটি। ঘর কেটে আমরা উৎপাদন ব্যয় বিবরণীর যে ছকটি আছে সেই ছকটি আমরা লিখে ফেলি। তাহলে আমরা মুছে দিলাম একদম সব। আসো, তাহলে আমরা প্রথমে ঘর কাটবো। আমরা লিখবো যে প্রতিষ্ঠান থাকবে সেই প্রতিষ্ঠানের নাম লিখবো, তারপরে লিখবো উৎপাদন ব্যয় বিবরণ। দেখো, আমরা তোমাদেরকে
বুঝতে পারবে। যেমন দেখো অঙ্কের মধ্যে সর্বপ্রথম তোমাকে বুঝতে হবে যে আমাদের যে গত বছর আমরা হিসাব করেছিলাম সেই হিসাবের থেকে আমাদের কিছু কাঁচামালের কিছু পরিমাণ থেকে যেতে পারে। এই যদি আমাদের গত বছরের কিছু কাঁচামাল থেকে যায় তাহলে সেটাকে আমরা বলি প্রারম্ভিক কাঁচামাল। অর্থাৎ প্রারম্ভিক কাঁচামালের যদি মজুদ থাকে অথবা যদি সেটা প্রারম্ভিক না লিখে 1 তারিখ অর্থাৎ 1 তারিখে আমার কাছে এত কাঁচামাল পূর্ব থেকে ছিল, সেটা হচ্ছে প্রারম্ভিক কাঁচামালের মজুদ। তাহলে দেখো কাঁচামাল বলতে কি বলতে পারি, যেমন বলতে পারি যে যদি শার্ট তৈরির কারখানা হয়, আমি যদি শার্ট তৈরি করি তাহলে কাপড় হচ্ছে আমার এখানে কি, কাপড় হচ্ছে আমার কাঁচামাল। তাহলে দেখো এখানে কি হবে, এখানে সর্বপ্রথম তোমাকে খুঁজতে হবে অঙ্কের মধ্যে প্রারম্ভিক কাঁচা মালের মজুদ। প্রারম্ভিক কাঁচামালের মজুদ যদি তোমার থাকে তাহলে তোমাকে কি করতে হবে, তাহলে তোমাকে অবশ্যই সেই কাঁচামালের মজুদ সর্বপ্রথম নিয়ে আসতে হবে। তোমাদের বইয়ে দেখো ছকটি আছে, কত পৃষ্ঠায় ছকটি আছে, তোমাদের 179 পৃষ্ঠায় একটি ছক আছে। দেখো সেই ছকটি তুমি বের করে নাও, তাহলে বুঝতে পারবে। তাহলে দেখো আমরা এই যে কাঁচামালের মজুদ, প্রারম্ভিক কাঁচামালের মজুদ, এই কাঁচামালের মজুদটা আমরা কোন ঘরে লিখব, আমরা সর্বপ্রথম এই ঘরে লিখব। অর্থাৎ এইটা হচ্ছে আমার কাঁচামালের মজুদের পরিমাণ টাকাটা আমরা লিখবো। এখন আমরা তোমাদেরকে টাকা দিয়ে করাচ্ছি না, কারণ তোমাদেরকে আমি একটি নমুনা ছক দিচ্ছি, ঠিক আছে। তাহলে এসো পরবর্তীতে তোমাকে বুঝতে হবে যে আমি কাঁচামাল ক্রয় করেছি কিনা, নতুন করে কাঁচামাল ক্রয়। দেখো কাঁচামাল ক্রয় যদি তোমার করা হবে, সেই কাঁচামালটা তুমি কি করবে, কাঁচামালটা যদি তোমার পরিবহন থাকে অঙ্কের মধ্যে, অথবা শুধু পরিবহন অথবা ক্রয় পরিবহন অথবা অথবা আন্তঃপরিবহন, তাহলে এই যে এই কথাগুলো থাকতে পারে, এগুলো সবই হচ্ছে ক্রয় পরিবহন। তাহলে এই ক্রয় পরিবহন তোমার যদি থাকে তখন এখানে কি করতে হবে, সেটা যোগ করতে হবে, যোগ পরিবহন, এই পরিবহন অথবা ক্রয় পরিবহন। তাহলে আমার যদি থাকে সেটা আমরা এই ঘরে লিখবো, লিখে তারপরে আমরা কি করব, তারপরে আমরা নিচে এই কাঁচামালের কি করব, এই কাঁচামালের সাথে তোমার কি থাকতে পারে, এই কাঁচামালের সাথে যদি তোমার কখনো ফেরত থাকে, সাধারণত এই অঙ্কে ফেরত থাকে না, তবু যদি থাকে তখন তুমি সেটা বাদ দিয়ে দিবে। কিন্তু আমি তোমাদেরকে একটু সংক্ষিপ্ত করে দেখাচ্ছি, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা কি করব, এই কাঁচামালের প্রারম্ভিক মজুদের সাথে এই দুটো সাধারণ যোগ করে আমরা এই ঘরে বসাবো। বসানোর পরে আমাদের কি করতে হবে, এটা বের হলো আমার কি, ব্যবহার উপযোগী কাঁচামাল, ঠিক আছে। এটা হচ্ছে ব্যবহার উপযোগী কাঁচামাল, ব্যবহার উপযোগী কাঁচামাল। এটা হচ্ছে ব্যবহার উপযোগী কাঁচামাল। তারপরে তুমি কি করবে, এই যে প্রারম্ভিক মজুদ ছিল সেই মজুদের সাথে এখন তুমি কি করবা, সমাপনী মজুদ বাদ দিয়ে দিবা। অর্থাৎ কাঁচামালের সমাপনী মজুদ থাকতে পারে, সেই সমাপনী মজুদটা তোমার এখানে বাদ যাবে। অর্থাৎ কাঁচামালের সমাপনী মজুদ, এই যে কাঁচামালের সমাপনী মজুদ যদি দেওয়া থাকে তাহলে এটা বাদ দেওয়ার পরে তোমার যেটা বের হবে, এই বের হলো যেটা সেটাই হচ্ছে তোমার এখানে কি হবে, এখানে এই ঘরে চলে যাবে। এটার নাম হবে, এই যে তোমার হলো এইটার নাম হলো ব্যবহৃত কাঁচামালের ব্যয়। অর্থাৎ ব্যবহৃত কাঁচামালের ব্যয়। অর্থাৎ এই যে পয়েন্টটা বের হলো এটা হচ্ছে সম্পূর্ণ কাঁচামাল বাবদ যত হিসাব থাকবে সেটাকে লিপিবদ্ধ করতে হবে। অর্থাৎ দেখো কি করলাম, আমরা প্রথমে প্রারম্ভিক কাঁচামাল নিয়ে আসলাম, তার সাথে যদি তোমার কাঁচামাল ক্রয় থাকে সেটা যোগ করব, পরিবহন থাকে পরিবহনটাও যোগ করব, এবং কাঁচামালের সমাপনী মজুদটা এখানে বাদ দিয়ে দিব। তাহলে আমরা কি পেয়ে গেলাম, আমরা পেয়ে গেলাম কাঁচামালের হিসাব। অর্থাৎ এটা হচ্ছে ব্যবহৃত কাঁচামালের ব্যয়। অর্থাৎ আমি যে কাঁচামালটা ব্যবহার করেছি তার ব্যয় নির্ণয় করলাম। এই যে আমরা বললাম যে এটা আমার বের হয়ে গেল কিনা,
ব্যয় নির্ণয় করতে হলে কি লাগবে? প্রত্যক্ষ কাঁচামাল, তার সাথে প্রত্যক্ষ শ্রম, তারপরে প্রত্যক্ষ খরচ। তাহলে আমরা প্রত্যক্ষ শ্রম, অঙ্কের মধ্যে সাধারণত শ্রম বা মজুরি নামেই তোমার থাকবে, এই মজুরিটাই হচ্ছে প্রত্যক্ষ শ্রম। তাহলে দেখো আমরা প্রত্যক্ষ শ্রম এবং প্রত্যক্ষ খরচ যোগ প্রত্যক্ষ মজুরি এবং প্রত্যক্ষ যদি খরচ থাকে তাহলে সেই প্রত্যক্ষ খরচটা আমরা এখানে নিয়ে আসবো। অর্থাৎ দেখো এখন আমি তৃতীয় ঘরে তো নিয়ে যাবো, সেই জন্য এই দুইটা এন্ট্রিকে আমাকে দ্বিতীয় ঘরে লিপিবদ্ধ করতে হবে। এটা তোমাদেরকে অঙ্ক করতে করতে মুখস্থ হয়ে যাবে, কাজে এত টেনশন করার কিছু নাই। অঙ্ক শিখলে তোমাকে অবশ্যই কয়েকবার করলে তোমার অঙ্ক ছক মুখস্থ হয়ে যায়। তাহলে এই দুটো যোগ করলে আমরা যেখানে নিয়ে যাব, দেখো এখানে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে এখানে যেটা বের হবে এই দুটো যোগ করে ফেলবো। যোগ করলে আমার যেটা বের হবে সেটা আমার কি বের হলো? সেইটা আমার বের হলো মুখ্য ব্যয়। দেখো তাহলে আমরা কি পেলাম? মুখ্য ব্যয় পেয়ে গেলাম। এই যে ছক একদম মুখস্থ হয়ে যাবে, অঙ্ক একটা দুটো করার পরে মুখস্থ হয়ে যাবে। তবু তোমাকে সূত্রটা মুখস্থ করতে হবে, প্রত্যক্ষ কাঁচামাল যোগ প্রত্যক্ষ মজুরি যোগ প্রত্যক্ষ খরচ। তাহলে এই তিনটা যোগ করলে কি পেয়ে যাব আমরা? এই তিনটা যোগ করলে আমরা পেয়ে যাব মুখ্য ব্যয়। তাহলে দেখো আমরা মুখ্য ব্যয় পেয়ে গেছি, এখন আমাদেরকে কি করতে হবে? উৎপাদন ব্যয় নির্ণয় করতে হবে। দেখো আমি তোমাদেরকে এরপরে বলবো, আমরা লিখবো এটা মুখ্য ব্যয়ের সাথে এখানে লিখবো যোগ কারখানা যোগ কারখানা উপরিব্যয়। এই যে কারখানা উপরিব্যয়, দেখো এই কারখানা উপরিব্যয়ের মধ্যে তোমার কি থাকতে পারে? কারখানা সংক্রান্ত যত রকমের খরচ হয়, যেমন কারখানার ভাড়া, কারখানার বিদ্যুৎ খরচ, পৌর কর, তারপর তোমার কি আছে যন্ত্রপাতির অপচয়, কারখানা ম্যানেজারের বেতন, এরকম ভ্যারাইটিস কারখানা সংক্রান্ত যে খরচগুলো থাকবে সেই খরচগুলো আমরা এখানে নিয়ে যোগ করবো। এটা আমি তোমাদেরকে আর দেখালাম না, দেখাতে গেলে ছক অনেক বড় হয়ে যাবে। তোমাকে জানতে হবে কারখানা সংক্রান্ত খরচগুলো কি কি। তাহলে সেই কারখানা সংক্রান্ত খরচগুলো এখানে বসে যাবে, বসে গেলে সেগুলো তোমার এই দ্বিতীয় ঘরে যোগ করবে, করে তৃতীয় ঘরে নিয়ে যাবে। আর আমি একদম সরাসরি তৃতীয় ঘরে নিয়ে গেলাম, কারণ আমি তোমাদেরকে ওই খরচগুলো লিখে দেখালাম না। এবার দেখো যোগ করলে কি বের হয়ে যাবে? কারখানা উপরিব্যয়গুলো যদি আমি যোগ করি তাহলে আমার যেটা বের হয়ে যাবে সেই সূত্র অনুযায়ী এটার নাম হচ্ছে উৎপাদন ব্যয়। এই উৎপাদন ব্যয় নির্ণয় করার পরে তোমাকে অবশ্যই তোমাকে কি করতে হবে? এই উৎপাদন ব্যয় নির্ণয় করার পরে তোমাকে অফিস সংক্রান্ত খরচগুলো যোগ করে দিতে হবে। আমরা ভিতরের গুলো মুছে দেই, মুছে দিয়ে আমি তোমাদেরকে পরের ধাপগুলো দেখাচ্ছি, কারণ আমার বোর্ডে আর জায়গা নেই। দেখো আমি ছকটা একটু বাড়াও, তোমাদের যদি খাতা শেষ হয়ে যায় তাহলে আরেক লাইনে ছক, আরেকটা পৃষ্ঠায় ছক করতে পারো। দেখো আমরা কি পেয়েছিলাম? আমরা উৎপাদন ব্যয় পেয়েছিলাম। এই উৎপাদন ব্যয়ের পরে তোমাদেরকে অবশ্যই জানতে হবে যে এই অঙ্কে আমরা এখানে তো উৎপাদন ব্যয় লিখেছিলাম, আমরা এখানে উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণী লিখি, তাহলে আমাদের জন্য একটা ছকের মধ্যেই আমাদের সব হয়ে যাবে। আমরা একটা ছকের মধ্যেই সব পেয়ে যাব। আমরা এখানে উৎপাদন ব্যয় না লিখে উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণী, ব্যাস। দেখো তাহলে আমরা কি পেয়েছিলাম? উৎপাদন ব্যয়। এই উৎপাদন ব্যয়ের পরে তোমাদেরকে দেখতে হবে যে প্রতিষ্ঠানের কিছু পণ্য থাকতে পারে যে গত বছর আমি কিছু মনে করো শার্ট যা তৈরি করে, সেই শার্ট বা ফার্নিচার যারাই যায় যেটা তৈরি করুক তারা কি করে, তুমি যদি গার্মেন্টসের দিকে তাকাও তাহলে গার্মেন্টসে কি করে, ওরা শুধু একটা লাইনে পকেট তৈরি করে, একটা লাইনে শুধু কলার তৈরি করে, একটা লাইনে শুধু
হাতের কাজ তৈরি করে। এরকম বিভিন্ন সাইডগুলো সবগুলো একসাথে তৈরি করে তারপরে সম্পূর্ণ শার্টটাকে জয়েন করা হয়। অর্থাৎ ধাপে ধাপে কিছু আধা তৈরি, এগুলোকে বলে আধা তৈরি বা অসমাপ্ত পণ্য, বা এটাকে বলে চলতি কার্য। ঠিক আছে, অর্থাৎ যেটাই বলুন, অর্ধ সমাপ্ত, আংশিক অথবা চলতি কার্য, এই যেরকম কথাই বলুন সেটা তোমার উৎপাদন ব্যয় সময় পরে গিয়ে যোগ এবং বিয়োগ হয়ে যাবে। এই যে চলতি কার্য, এটার প্রারম্ভিক মজুদও থাকতে পারে, আবার সমাপনী মজুদও থাকতে পারে। তখন আমরা কি করব, প্রারম্ভিক মজুদ থাকলে যোগ করব এবং সমাপনী মজুদ থাকলে আমরা কি করব, সমাপনী মজুদ থাকলে আমরা সেটাকে বিয়োগ করে দিব। তাহলে আসো আমরা এখানে কি পেয়েছিলাম, আমরা নিচে পেয়েছিলাম উৎপাদন ব্যয়। এই যে উৎপাদন পেয়েছিলাম এটা ছিল তৃতীয় ঘরে, দেখো তৃতীয় ঘরে। এরপরে আমরা কি করব, আমরা লিখব যোগ চলতি কার্যের প্রারম্ভিক মজুদ। চলতি কার্যের প্রারম্ভিক মজুদ, অর্থাৎ যে কাজ আমার চলতি ছিল সেই চলতো বা এটাকে বলে অর্ধ সমাপ্ত পণ্য। এটাকে আমরা কি করব, প্রারম্ভিক মজুদ সবসময় যোগ করব। তাহলে আমরা এটাকে যোগ করলাম। এবার দেখো যেটা বের হবে সেইটার সাথে আমরা কি করব, চলতি কার্যের যদি প্রারম্ভিক মজুদের পরে সমাপনী মজুদ থাকে তাহলে অবশ্যই সেটাকে আমরা কি করব, বাদ দিব। চলতি কার্যের সমাপনী মজুদ। ঠিক আছে, তাহলে দেখো সমাপনী মজুদ আমাদের সবসময় বাদ যাবে, অর্থাৎ এটা আমার লাগেনি, এটা বেঁচে গেছে, তাহলে এটা হচ্ছে এর জন্য মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা কি করব, এখানে বাদ দিয়ে দেব। তাহলে বাদ দেওয়ার পরে যেটা বের হবে, এই যে যেটা বের হলো এইখানে এইটার নাম হয়ে যাবে, এখানে আমরা শেষ করে দিতে পারি, এটার নাম হয়ে যাবে উৎপাদিত পণ্যের ব্যয়। এটা আমরা কি পেয়ে গেলাম, উৎপাদিত পণ্যের ব্যয়। যদি একটা অঙ্কের মধ্যেই তোমাদেরকে একদম বিক্রয় মূল্য পর্যন্ত করতে বলে তখন তোমাকে আরো নিচে করতে হবে, কিন্তু আমরা এটাকে তিনটা ধাপে শিখবো, তাহলে আমাদের জন্য মনে রাখতে খুব সহজ হবে। দেখো আমরা যদি প্রথমে তোমাকে সৃজনশীলের মধ্যে এমন প্রশ্ন থাকবে, কতে মনে করো মুখ্য ব্যয় নির্ণয় করতে বললো, ক্ষতে গিয়ে বললো উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণী তৈরি করো, আর শেষে গিয়ে বললো তোমাকে প্রতিষ্ঠানের লাভ বা ক্ষতি নির্ণয় করো। তখন তোমাকে এই তিনটা ধাপই জানতে হবে। তাহলে সর্বপ্রথম তোমাকে আমরা উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণীর মাধ্যমে আমরা কি করলাম, আমরা বের করলাম উৎপাদিত পণ্যের ব্যয়। এরপরে আসো আমাদের বের করতে হবে বিক্রিত পণ্যের ব্যয়। এই বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে গেলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে একটি বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার জন্য এরকম ছক কাটো। দেখো আসো আমরা এখন কি করব, আমরা এখানে বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী, অর্থাৎ এই যে বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী, এটার মাধ্যমে আমরা কি নির্ণয় করব, এটার মাধ্যমে আমরা এখানে কাটা ঘর দুটো দিলেও চলে, যেহেতু আমরা তিনটা নিয়েছি আমরা তিনটার মাধ্যমে করব। দেখো আমরা যে উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণী পেলাম, এই উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে তোমার প্রতিষ্ঠানে আগের বছরে, গত বছর বা গত ধাপে যে তুমি মনে করো শার্ট তৈরির কারখানা, তোমার কিছু শার্ট রয়ে যাবে, এই যে তোমার কিছু শার্ট রয়ে যাবে এটাকে বলা হয় তৈরি পণ্য। অর্থাৎ আমার যদি শার্ট তৈরির কারখানা হয় তাহলে শার্ট হচ্ছে আমার তৈরি পণ্য। এই তৈরি পণ্যেরও আমার দুইটা মজুদ থাকতে পারে, একটি হচ্ছে প্রারম্ভিক মজুদ এবং একটি হচ্ছে সমাপনী মজুদ। তাহলে এই তৈরি পণ্য যে আমার যে উৎপাদিত পণ্যের ব্যয় বের হলো, এটার সাথে আমি প্রারম্ভিক মজুদ যোগ করব। তাহলে সবার প্রথমে আগে আমাদেরকে লিখতে হবে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ।
পণ্যের ব্যয়, সেই উৎপাদিত পণ্যের ব্যয়টা আমরা এখানে যোগ করব। যোগ উৎপাদিত পণ্যের ব্যয়। তাহলে আমরা তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদের সাথে উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণী যোগ করব, ব্যয় যোগ করব। যোগ করলে আমার যেটা বের হবে সেটার একটা নাম আছে। যদি তোমার নামটা করতে চাও তাহলে এটাও আমি দিতে পারি। এটা হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এটার নাম হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। তাহলে দেখো এই যে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের হলো, তার সাথে আমরা এই তৈরি পণ্যের সমাপনী মজুদ কি করব, বাদ দিয়ে দিব। লিখব বাদ তৈরি পণ্যের সমাপনী মজুদ। তাহলে আমরা এই যে যখন এটা যোগ করে ফেলবো তখন আমার যেটা বের হবে, এটা আমার উদ্দেশ্য শেষ, এর জন্য এটা 3 নাম্বার ঘরে চলে আসবে। তখন আমার কি হলো, যেটা বের হলো এটার নাম কি, এটার নাম হচ্ছে এই যে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে আমরা কি পেয়ে গেলাম, আমরা বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে গেলাম। এরপরে আমাদের আর একটা ছক আছে, সেই ছকটাও দেখতে হবে। সেই ছকটা হচ্ছে প্রতিষ্ঠানের নিট লাভ বা নিট ক্ষতি নির্ণয় করা। এই যে নিট লাভ বা নিট ক্ষতি নির্ণয় করবে, এটা তৈরি করা হয় বিশদায় বিবরণীর মাধ্যমে। দেখো এটাও সহজ, এখানে আর কিছুটা ধাপ বাকি আছে, তাহলে আমরা সেটাও করে ফেলি। এই ঘর এটাই থাকবে, শুধুমাত্র তোমরা আরেকটা ছক করো, আরেকটা ছক আঁকো এবং এটার নাম দাও। এখন এখানে তুমি নাম দিবে কি, দেখো এটার নাম হবে বিশদায় বিবরণী। আমরা নমুনা ছকে লিখলাম বিশদায় বিবরণী করার সময় প্রথমে হবে প্রতিষ্ঠানের নাম, তারপরে হবে তোমার বিশদায় বিবরণী, তারপরে যদি অঙ্কের তারিখ থাকে তারিখ দিতে হবে। দেখো তাহলে আমরা লিখব বিশদ আয় বিবরণী। তাহলে এই বিশদায় বিবরণীর মাধ্যমে আমরা কি বের করব, নিট মুনাফা বা নিট ক্ষতি। তাহলে দেখো আমরা কি পেয়ে গিয়েছিলাম, আমরা পেয়ে গিয়েছিলাম বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে এখানে একটা সূত্র আছে, তোমাকে সর্বপ্রথম কি করতে হবে, অঙ্কের মধ্যে বিক্রয় দেওয়া থাকবে। যদি বিক্রয় দেওয়া থাকে তাহলে সেই বিক্রয়ের সাথে তুমি কি করবে, ওই যে বিক্রিত পণ্যের ব্যয় পেলাম, সেই বিক্রিত পণ্যের ব্যয়টাকে বাদ দিবে। বাদ দিলে তোমার কি পেয়ে যাবা, মোট মুনাফা পেয়ে যাবা। তাহলে আসো আমরা প্রথমে লিখব বিক্রয়। বিক্রয়টাকে আমরা দ্বিতীয় ঘরে লিখব। দেখো এই বিক্রয়ের সাথে কি থাকতে পারে, বিক্রয়ের সাথে সাধারণত ফেরত থাকতে পারে। যদি ফেরত থাকে তাহলে বাদ ফেরত যদি থাকে তাহলে এখানে লিখব। লেখার পরে আমরা কি করব, এই অ্যামাউন্টটাকে আমরা 3 নাম্বার ঘরে নিয়ে আসবো। এই যে 3 নাম্বার ঘরে নিয়ে আসলাম, এটার নাম কি হচ্ছে, এটা হচ্ছে আমার নিট বিক্রয়। ঠিক আছে, এইটা নিট বিক্রয়ের সাথে আমরা কি করব, বাদ দিব, বাদ বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় আমরা এর আগের ছকে পেয়েছি, সেইটা আমরা এখানে লিখে ফেলব। লিখে ফেললে আমাদের কি হবে, এখানে আমরা মাইনাস করলে যেটা পেয়ে যাব সেটাই হচ্ছে আমার কি, প্রতিষ্ঠানের মোট মুনাফা। অর্থাৎ এখনো কিন্তু নিট মুনাফা নির্ণয় করা হয়নি। মোট ব্যয়, মোট লাভ বা মোট মুনাফা দেই, মোট মুনাফা। এখন এই যে আমার মোট মুনাফাটা পেলাম, এরপরে আমার প্রতিষ্ঠানে আরো কিছু খরচ বাকি ছিল। সেই খরচগুলো কি ছিল বলো, আমরা খরচের 3টা ধাপ পেয়েছিলাম, একটা কারখানা উপরি ব্যয়, একটা প্রশাসনিক উপরি ব্যয় এবং একটি বিক্রয় উপরি ব্যয়। তাহলে কারখানা উপরি ব্যয়টা চলে গেল উৎপাদন ব্যয়। এখন আমরা যে বাকি দুটো খরচ আছে সেই দুটো খরচকে এখানে নিয়ে আসবো। তাহলে এখানে লিখতে হবে বাদ প্রশাসনিক উপরি ব্যয় এবং কি আছে, প্রশাসনিক উপরি ব্যয়ের মধ্যে কি কি থাকতে পারে, প্রশাসনিক উপরি ব্যয় মানে অফিস উপরি ব্যয়। অফিসে কি থাকে, অফিসে তোমার বনিহারি লাগে,
অফিস কর্মীর বেতন থাকতে পারে, আসবাবপত্রের অবচয় থাকতে পারে, আপ্যায়ন থাকতে পারে। তাহলে এই ধরনের খরচগুলো থাকলে সেটাকে আমরা কি করব, এই প্রশাসনিক উপরিব্যয়ের আন্ডারে লিখব। যেহেতু আমি এখন লিখতেছি না, সেহেতু আমি সরাসরি তোমাদেরকে দ্বিতীয় ঘরে লিখে দেখালাম। তোমরা সেই খরচগুলো প্রথম করে লিখে তারপর দ্বিতীয় ঘরে যোগ করে বসাবে। এবং আরেকটি খরচ আছে কি, বিক্রয় উপরিব্যয়। বিক্রয় উপরিব্যয়গুলো কি কি? বিক্রয় সংক্রান্ত যে খরচগুলো থাকে সেগুলো হচ্ছে যেমন বিক্রয় পরিবহন, তারপরে কি থাকতে পারে, বিক্রয় পরিবহনের পরে তোমার থাকতে পারে বিজ্ঞাপন। তারপর বিজ্ঞাপনের কিন্তু আরো একটি নাম আছে, তোমরা সেটাকেও মনে রাখবে। অর্থাৎ বিজ্ঞাপনের আরেকটি খরচের নাম হচ্ছে জনসংযোগ খরচ, গণসংযোগ খরচ। তাহলে তোমরা সেই গণসংযোগ খরচটাকে বিক্রয় উপরিব্যয়ের আন্ডারে নিয়ে আসবে। এরপর তোমার কি থাকতে পারে, তোমার বিক্রয় সংক্রান্ত বিক্রয় গুদাম ভাড়া অথবা বিক্রয় কেন্দ্রের ভাড়া বা দোকান ভাড়া, যেটাই থাকুক, এগুলো হচ্ছে বিক্রয় উপরিব্যয়। সেই বিক্রয় উপরিব্যয়গুলোকে তোমরা কি করবে, বিক্রয় উপরিব্যয়গুলোকে এই ঘরে লিখে তারপরে যোগ করে দ্বিতীয় ঘরে নিয়ে বসাবে। আর যদি না থাকে, একটি থাকে, তাহলে তো এইভাবে দ্বিতীয় ঘরে বসাবে। এরপর এই দুটো যোগ করে নিয়ে এই লাস্টে তৃতীয় ঘরে বসাবে। এই যে বসানোর পরে কি করবো আমরা, এই যে মোট মুনাফা, এই মোট মুনাফা থেকে এই খরচগুলো বাদ দিব। বাদ দিলে আমার যে ব্যালেন্সটা বের হবে, সেই ব্যালেন্সটার নামই হচ্ছে আমার কি, আমার তো আর কোনো খরচ বাকি নাই। তাহলে আমার যে খরচগুলো বের হবে সেটাকে বলে পরিচালন মুনাফা বা নেট মুনাফা। এই নেট মুনাফা তোমার পেয়ে গেল। এই যে তুমি নেট মুনাফা পেয়ে গেলা, এখন তাহলে তুমি এরপরে অঙ্ক করতে পারবে। অর্থাৎ দেখো, এই উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণী অথবা উৎপাদন ব্যয় বিবরণী যেটাই আমরা করি, আমি যদি যেই পয়েন্টগুলো তোমাদেরকে দেখালাম বা বুঝালাম, সেই পয়েন্টগুলো যদি আমি মনে রাখতে পারি, তাহলে আমার জন্য অঙ্ক করাটা অনেক সহজ হয়ে যাবে। আমি তোমাদেরকে আগামী ক্লাসে একটি অঙ্ক করিয়ে দিব। আজকে আমি আসলে তোমাদেরকে আর করাবো না, তবু একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো, তোমরা এই যে অঙ্কের যে ছকগুলো ছিল, সেই ছকগুলো অবশ্যই মনে রাখবে। কোনটার সাথে কোনটা যোগ করলে বা বাদ দিলে কি বের হয় সেটা অবশ্যই মুখস্থ করবে। আগামী ক্লাসে অবশ্যই আশা করি যে তোমাদেরকে একটি অঙ্ক করিয়ে দিব এবং ভালো করে বুঝিয়ে দিব। আবার তার আগে তোমরা এই ছকটা অবশ্যই মুখস্থ করে ফেলবে। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। আল্লাহ হাফেজ।